যে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং পরীক্ষা করার উদ্দেশ্য ছিল যে থমসন যেটা বলছেন আসলে সে ঠিক কিনা। থমসন কি বলছেন, যে থমসন বলছেন যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলা, এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলা এইরকম ছড়াই ছিটায় আছে। এবং ইলেকট্রনগুলো যদি এরকম ছড়াই ছিটায় থাকে, ইলেকট্রনগুলো যদি এরকম ছড়াই ছিটায় থাকে, তাহলে যদি আমি আলফা কণা দিই, পজিটিভ চার্জ দিই, তাহলে এই যে এই আলফা কণাগুলোটা সম্পূর্ণ সবগুলো একদম সোজা সরল পথে ভেদ করে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি কি এরকম দেখতে পাচ্ছেন, যদি থমসন ঠিক বলে থাকতেন, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট করার উদ্দেশ্য ছিল এটা, যে থমসন যদি ঠিক বলে থাকে তাহলে এই সরলের পাথ ভেদ করে আলফা কণাগুলোকে এরকম সরাসরি সোজা বের হয়ে চলে যাওয়ার কথা। কিন্তু রাদারফোর্ড কি দেখলেন, যে সোজা বের হয়ে যাচ্ছে না। তিনি কি দেখলেন, তিনি দেখলেন যে যদি আমরা এরকম নিই তাহলে দেখা যায় যে পরমাণুর ভিতর দিয়ে যে আলফা কণিকাগুলো সোজা না গিয়ে তাদের দিক পরিবর্তন করছে। এবং এইরকম আলফা কণিকা যদি 20,000টা আমরা পাস করি তাহলে 20,000-এর ভিতরে একটা কণিকা আবার ফিরে চলে আসছে। তখন তিনি চিন্তা করছেন যে থমসন যদি বলছে যে ওই ইলেকট্রনগুলো ছড়াই ছিটে আছে আসলে সেটা ঠিক নয়, সেটা তাহলে কিন্তু এমন কেউ আছে যার চার্জ পজিটিভ, এই জন্যই ফিরে আসছে এবং জন্য দিক পরিবর্তন করছে বিকর্ষণের ফলে। এবং এখানে পরমাণু সম্পূর্ণ ভরটাই এখানে কেন্দ্রীভূত, অনেক ভারী একটা জিনিস আছে এবং সেটার নাম দেন তিনি নিউক্লিয়াস। যদি আমরা পরমাণু দিয়ে দেখি তাহলে দেখো এই যে বিশাল পরমাণু, এর কেন্দ্রে ছোট্ট নিউক্লিয়াস আছে, ছোট্ট নিউক্লিয়াস আছে। তো এই নিউক্লিয়াসের দেখো, নিউক্লিয়াসের দিকে যখন যাচ্ছে তখন ওগুলো কি বেঁকে যাচ্ছে, আলোক রশ্মিগুলা বেঁকে যাওয়ার কারণেই তখন তিনি চিন্তা করেন, এবং এই চিন্তা করে এই কল্পনা শক্তি দিয়েই তিনি কিন্তু তার পরমাণু মডেলগুলো দিয়েছেন। তো চিন্তা করতে পারছো যে রাদারফোর্ডের মতন বা ওইসব বিজ্ঞানীদের মতন যে কল্পনা শক্তি কিরকম প্রখর ছিল। তারা কিন্তু কিচ্ছু দেখেনি, জাস্ট স্বর্ণপাত, স্বর্ণের পাতের ভিতরে কিরকম ভাবে পরমাণু আছে, পরমাণুর ভিতরে ইলেকট্রন ঘুরছে না কে কেন্দ্রের নিউক্লিয়াস, এগুলো কিচ্ছু কিন্তু তিনি দেখতে পাননি। তিনি জাস্ট আলোকরশ্মি পাঠাচ্ছেন, দেখছে এই ঘটনা ঘটছে যে আলোকরশ্মি সোজা না গিয়ে বেঁকে যাচ্ছে, আবার কিছু কণিকা ফিরে আসছে। ওখান থেকে আমি পজিটিভ চার্জ দিচ্ছি, তাহলে নিশ্চয়ই কেউ আসে পজিটিভ চার্জ, এই জন্য সেটা ফিরে আসছে। আবার চিন্তা করছি বেশিরভাগ যেহেতু ভেদ করে চলে আসছে, তাহলে পরমাণু বিশাল একটা অংশ ফাঁকা জায়গা, এবং ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রন আছে, এবং ইলেকট্রন শুধু স্থির না, ইলেকট্রন কি গতিশীল, এবং কিভাবে গতিশীল সেটা তিনি সৌরজগতের মডেলের সাথে তুলনা করছেন। তো চিন্তা করো যে তাদের কল্পনা শক্তি কত ছিল। তিনি কল্পনা শক্তি বা ইমাজিনেশন করছে বলে কিন্তু আমরা আজকের এই পরমাণু মডেল কিন্তু পাচ্ছি। এটা পুরোটা যদি একটা পরমাণু হয় তাহলে নিউক্লিয়াস আকার কিন্তু এই যে ছোট্ট, তার মানে বিশাল পরমাণু থেকে আমি যদি 20,000টা দিই তো বেশিরভাগই কি হবে, পাস করে চলে যাবে। আর একটা কণিকা, 20,000 থেকে একটা কণিকা ফের আবার কি হবে, ফিরে আসবে। তো রাদারফোর্ড এটাই, এটা কিন্তু তিনি মানে পুরোটাই ইমাজিন করছেন, তার সামনে কিন্তু এগুলো ছিল না, কিন্তু এখন বুঝতে পারছো। কিন্তু সে তাহলে পুরোটাই কিন্তু ইমাজিন করে এটা পরমাণু মডেলটা দিয়েছে। তাহলে চিন্তা করো যে তার ইমাজিনেশন ক্ষমতা বা কল্পনা শক্তি কি প্রখর বা কি তীক্ষ্ণ ছিল। তা আমরা যখন বিজ্ঞান পড়বো তাহলে ওই রাদারফোর্ডের জায়গায় গিয়ে আমাদের চিন্তা করতে হবে, সে এটা পর্যবেক্ষণ করছে, তাহলে এই পর্যবেক্ষণ করলে কি হতে পারে সেগুলো যদি তুমি নিজে ওই রাদারফোর্ডের জায়গায় বসে চিন্তা করো, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু তোমাকে মুখস্থ করা লাগবে না, তুমি নিজেই বলতে পারবে এই পর্যবেক্ষণ করছে তাহলে এই ঘটনা হতে পারে। এই জন্য তোমরা দেখছো যে আইনস্টাইনের একটা কথা আছে যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। তো এই জন্য যখন যেটা পড়বা, তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো আর বায়োলজি পড়ো, যেটাই পড়ো না কেন, যে জিনিসটা পড়ছো সেটা তুমি আগে কল্পনায় ভেবে নেবা, ইমাজিন করবা। যে যত বেশি ইমাজিন করতে পারে, যে যত বেশি কল্পনা করতে পারে, একটা বিষয় নিয়ে একটা জিনিস নিয়ে ভাবতে পারে, সে তত বিজ্ঞান পড়ে মজা পাবে। বিজ্ঞান মানেই ইমাজিনেশন, তুমি যতই বেশি ইমাজিনেশন করতে পারবা তত তোমার ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথ বা তোমার বায়োলজি এগুলো পড়ে থাকবে তত বেশি মজা পাবা। এই জন্য তোমরা যখন পড়বা তখন বেশি বেশি ইমাজিন করবা, এবং ওই বিজ্ঞানী যেই তত্ত্ব দিয়েছে ওইটা তুমি ওই বিজ্ঞানীর জায়গায় বসে চিন্তা করবা যে তুমি ওই জায়গায় থাকলে, তুমি ওই রাদারফোর্ডের জায়গায় থাকলে, তুমি ওই বোরের জায়গায় থাকলে তুমি কি চিন্তা করতে। আমরা তো অভিকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র পড়ছি, তো চিন্তা করো শুধু কি নিউটনের মাথায় আপেল পড়ছিল, এটা কি হাজার হাজার বছর কি আর কোনোদিন কি আপেল পড়েনি গাছ থেকে? অবশ্যই পড়ছে। তো এর আগেও কিন্তু গাছ থেকে আপেল পড়ছে, কিন্তু কেউ এইভাবে চিন্তা করেনি, বিষয়গুলো লক্ষ্য করেনি যে আসলে আপেল কেন পড়লো, এই কেন কোশ্চেন কিন্তু কেউ করেনি। আমাদের বইয়ে যেসব তত্ত্ব বা যেসব আমরা পড়ি বা যেসব সূত্রগুলো পড়ি, এগুলো কিন্তু আকাশ থেকে নাজিল হয়নি, এগুলো সব কোত্থেকে আসছে, সব আমাদের আশেপাশে প্রকৃতি থেকে ঘটনা ঘটছে। ওই ঘটনাগুলাই তখন বিজ্ঞানীরা কেন ঘটছে, কেন কোশ্চেন করার পর থেকে ওইগুলো সমাধান করার ফলে তারা নতুন নতুন কিছু তৈরি করছে, সেগুলোই তারা বই আকারে প্রকাশ করছে বা সূত্র আকারে প্রকাশ করছে। এগুলো আমাদের চারিপাশে ঘটছে, সেই ঘটনাগুলাই কিন্তু বইয়ে আছে। তা আমাদের চারিপাশের ঘটনাগুলো যখন বইয়ে থাকে, বই পড়তে গেলে আমাদের কিন্তু সেগুলো খারাপ লাগে। কেন খারাপ লাগে বা কেন আমাদের ভয় পায়, কেন বুঝতে পারি না? কারণ আমরা রিলেট করতে পারি না আমাদের বাস্তব জীবনে যেটা ঘটছে এবং আমরা বইয়ে যেটা পড়ছি সেটার সাথে সম্পর্ক কোথায়। আমি বইয়ে যে তত্ত্বটা পড়ছি এটা বাস্তব জীবনে কোথায় আছে,
বা এরা বাস্তব জীবনে কোত্থেকে সেটা পাইছে এবং কেনই বা এরা কেনই বা পরমাণু মডেল সম্পর্কে আমার জানার দরকার হলো। কারণ আমি যদি একটা পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই, তাহলে ওই পদার্থ কি দিয়ে তৈরি, কোন পরমাণু দিয়ে তৈরি, ওই পরমাণুর ভিতরে কিভাবে ইলেকট্রন প্রোটন আছে, কি ইলেকট্রন প্রোটন আরো কি কণিকাগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তো তুমি যদি একটা পদার্থ সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু ওর ভিতরে ঢুকতে হবে। এই জন্যই আমাদের সেই আদিম যুগ থেকে, যখন চিন্তা করো মানুষ তখন খেতে পারতো না, তুমি দুপুরে কি খাবার জানো না, তুমি রাত্রে কি খাবার জানো না, তুমি দুপুরের ভিতরে খাবার ভয় যখন বসবাস করো, তখন তুমি নিজেও শিকারে পরিণত হয়ে যেতে পারো, অথবা তুমি একটা শিকার ধরবা তারপরে তুমি খেতে পারবা। এখন তুমি শিকার ধরতে নিজেও শিকারে পরিণত হয়ে যেতে পারো। তো এই অবস্থাতে চিন্তা করো, কাজে আমি দুপুরে কি খাবো এটাও ঠিক নাই, আমি দুপুরের ভিতরে শিকারে পরিণত হয়েও যেতে পারি, বা আমাকে কোনো হিংস্র জীবজন্তু খেয়েও নিতে পারে। তো এইরকম অবস্থাতেও কিছু মানুষ ছিল যারা চিন্তা করছেন যে পদার্থ কি দিয়ে তৈরি, মাটি, পানি, আগুন না বাতাস। তো ওটা ভুল, ঠিক আছে, কিন্তু তাও যে চিন্তা করছে এটাই কিন্তু অনেক বড় বিষয়। আমাদের মাথায় কিন্তু এইসব চিন্তা কখনোই আসবে না। তুমি একবেলা যদি খাবার বন্ধ হবে, তাও দেখবে তোমার মাথা দিয়ে কোনো চিন্তা বের হচ্ছে না। তো চিন্তা করো, সেই সময়েও কিছু মানুষ ছিল যারা চিন্তা করছেন কেন এটা হচ্ছে, কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে না পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, বৃহস্পতি, শুক্র, এই তারাগুলা বা এই নক্ষত্রগুলোর অবস্থান কিভাবে পরিবর্তন হচ্ছে। এই যে চিন্তাগুলো করছেন, এই চিন্তাগুলো করছেন বলে আমরা কিন্তু আজকে এই বিজ্ঞান এত উন্নত হয়েছে। তো বিজ্ঞানীরা, আগের বিজ্ঞানীগুলো যে মডেলগুলো দেখছো, যে হচ্ছে ডাল্টনের মডেল, থমসনের মডেল, এগুলো হ্যাঁ এদের ভুল আছে, কিন্তু এরা যে চেষ্টা করছে এই চেষ্টা কিন্তু অনেক। ভুল বলছে বলে এদেরকে অগ্রাহ্য করলে হবে না, এদেরকেও সম্মান দিতে হবে। কারণ ওরা ভুল করছে বলেই কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীগুলো আরও তাদেরকে উন্নত মডেল বা উন্নত ব্যাখ্যা দিতে পারছে। তো যখন বিজ্ঞান পড়বে বা যে কোনো জিনিস পড়বে, তখন অবশ্যই কল্পনা করবে এবং বিষয়গুলো বাস্তব জীবনের সাথে রিলেট করার চেষ্টা করবে। তোমার প্রকৃতিতে এই ঘটনাটা কোথায় ঘটছে, তুমি যেটা পড়ছো এটা প্রকৃতিতে কোথায় এক্সপেরিমেন্ট, তুমি এটা কোথায় তুমি অ্যাপ্লিকেশন কাজে লাগাতে পারবা। এইভাবে যখন পড়বা, তখন দেখবা যে তোমার ওই জিনিসটা পড়তে ভালো লাগছে এবং বিজ্ঞান পড়তে মজা পাবা এবং পড়তে ভালো লাগবে, বিজ্ঞানকে তোমার বোরিং লাগবে না। তো এইভাবে পড়ো। আমরা নেক্সট ক্লাসে রাদারফোর্ডের মডেলে কী কী সীমাবদ্ধতা ছিল এবং সেই সীমাবদ্ধতাগুলো কীভাবে বোর সলভ করছিলেন, এবং বোর যে মডেল দিয়েছে তার কী সাফল্য ছিল বোর পরমাণু মডেলের, এবং বোর পরমাণু মডেলের আবার কী সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো আমরা পড়বো। তারপরে আমরা লাস্টে পড়বো যে কোয়ান্টাম মডেল সম্পর্কে, এবং কোয়ান্টাম মডেল সম্পর্কে আমরা ওখানে পড়বো ডি ব্রগলির ইকুয়েশন পড়বো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং শ্রোডিঞ্জারের যেই বিখ্যাত সমীকরণ, এইগুলো পড়ে আমরা ওই যে আধুনিক যে মডেল বা কোয়ান্টাম যে পরমাণু মডেল, সেই মডেল সম্পর্কে ধারণা পাবো। তো এই মডেলগুলো পড়লে আমাদের যে প্রথম পার্ট ছিল আমাদের যে পরমাণু মডেল সম্পর্কে, এই অধ্যায়ে সেই সম্পর্কে আমরা ধারণা পাবো। কোয়ান্টাম মডেল আমরা ডি ব্রগলি সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং শ্রোডিঞ্জারের সমীকরণ সম্পর্কে পড়বো। তো এই সম্পূর্ণটা পড়ার পর আমরা একটা পরীক্ষা নেব, তারপরে আমরা এই কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের এই টপিকটা শুরু করবো। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।